আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি অনুশীলনী পাঠশালার পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসে। আমি আজমাইন মুহাতাব সাথে আছি। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এসএসসি সাধারণ গণিত বৃত্তের অধ্যায় অষ্টম অধ্যায় 8.1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য 18। এই উপপাদ্যটা এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের বিগত সালে বিভিন্ন বোর্ডে এই উপপাদ্যটা 6 বার 7 বারের উপরে আসছে। এটা এতটাই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আমরা আমাদের আজকের ক্লাসে খুবই সহজ ইনশাআল্লাহ তোমাদেরকে এই উপপাদ্যটা কভার করে দিব। তাহলে চলো আমরা কথা না বাড়াই আমাদের উপপাদ্যটা শুরু করি। এখন এই যে উপপাদ্যটা বোঝার আগে তোমাদেরকে বেশ কয়েকটা বেসিক তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তোমরা হয়তো এই বেসিক গুলা আগে থেকে অনেকে জানলেও জানতে পারো, যদি জেনে থাকো তাহলে আরেকবার রিভাইজ হয়ে যাবে। আর যারা জানো না তারা তো নতুন করে শিখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া উপপাদ্যটা একটু ডিটেইলস আলোচনা করব, তাই আমাদের ক্লাসের ডিউরেশনটা কিন্তু একটু তুলনামূলক বড় হইতে পারে। ওকে, তো এখন দেখো আমাদের প্রথমে যে কনসেপ্টটা জানতে হবে এটা হচ্ছে আমাদের জে। ওকে, তো এখন দেখো ধরো আমার এটা হচ্ছে একটা বৃত্ত, তো তুমি একটা বৃত্তের উপরে ইচ্ছা মতো দুইটা বিন্দু নিবা, যে কোনো জায়গায়। ধরো তুমি এইখানে একটা বিন্দু নিলা এ, এইখানে একটা বিন্দু নিলা বি, এখানে একটা বিন্দু নিলা সি, এখানে একটা বিন্দু নিলা ডি, এখানে একটা বিন্দু নিলা ই, এখানে একটা বিন্দু নিলা এফ। তো তুমি বৃত্তের উপরে ইচ্ছা মতো বিন্দু, যে কোনো অনেকগুলো বিন্দু নিছো। তো এখন ধরো একটা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে তুমি কি করবা, যুক্ত করে দিবা একটা সরলরেখা দিয়ে। এখন বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুকে আমরা যে সরলরেখা দিয়ে যুক্ত করছি ওই সরলরেখাকে আমরা কি বলবো স্যার, জে। তাহলে আমি এখানে কিন্তু আরো অনেকগুলো জে আঁকতে পারবো। ধরো এখানে এটা একটা জ্যা হইতে পারে, এইটা একটা জ্যা হইতে পারে। হ্যাঁ, আমাদের এখানে এটা একটা জ্যা হইতে পারে, এটা একটা জ্যা হইতে পারে। কেন? কারণ হচ্ছে আমরা বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুকে একটা সরলরেখা দিয়ে কি করছি, একটা সরলরেখা দিয়ে আমরা যুক্ত করে দিছি। ওকে, তাহলে আমাদের জ্যা কাকে বলে? বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে যেই সরলরেখা দ্বারা কি করা হয়, সংযোগ করা হয় অথবা যুক্ত করে দেওয়া হয়, ওই সরলরেখাকে আমরা জ্যা বলবো। ওকে, এরপর আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের ব্যাস। ওকে স্যার, একটু ভালো করে খেয়াল করেন। ধরেন আমার এই বৃত্তটার ব্যাস কেন্দ্র হচ্ছে ধরেন এ। ওকে, আমার এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে স্যার এ। এখন আমরা এই যে ডি বি বৃত্তের উপরস্থ এই দুটো বিন্দুকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিছি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যে কাকে বলছি একটু আগে, একটা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে যে সরলরেখা দিয়ে আমরা কি কি করি, যুক্ত করি, ওই সরলরেখাকে আমরা জ্যা বলি। তাহলে আমরা ওই কনসেপ্ট অনুসারে কি বলতে পারি স্যার, এই যে আমার বিডি, এই বিডিটা হচ্ছে একটা জে। এই যে আমার সরি এই যে আমার বিডি, এই বিডিটা দিয়ে হচ্ছে আমার একটা জে। ঠিক আছে, এখন দেখেন আপনার এখানে কিন্তু এই যে এবিও একটা জে, ডিইও একটা জে, সিডিও একটা জে, সিএফ একটা জে, বিডিও একটা জে, সবগুলো কিন্তু সেম। বাট বাট এখানে কিন্তু এই বিডি জেটা অন্যান্য যে এর তুলনায় কিন্তু আলাদা। কেন? কারণ হচ্ছে এখানে এই বিডি জেটা আমাদের কেন্দ্র দিয়ে অতিক্রম করছে। ওকে, তো আমাদের যে জেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করে ওই বিশেষ প্রকার জায়গা আমরা কি বলে থাকি, ওই বিশেষ প্রকার জায়গা আমরা ব্যাস বলে রাখি। ওকে, তাহলে স্যার আমাদের এখানে এই বিডি জেকে আমরা কি বলতেছি, ব্যাস বলতেছি। আর ডেফিনিশনটা কি হবে, আমাদের যে জেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করে ওই জেটাকে আমরা ব্যাস বলি। এখন আসেন এই যে ব্যাস আছে না আপনার ব্যাস বিডি আছে না, এই বিডি এর অর্ধেক অংশ কোনটা? এই বিডি এর অর্ধেক অংশ যদি বলি তাহলে ওই এডি, এই এডি অংশটা বিডি জে এর অর্ধেক না? অথবা এই এবি অংশটা বিডি জে এর অর্ধেক না? তাহলে আমি কি লিখতে পারি স্যার, এই যে আমার এডি হচ্ছে এটার বিডি জে এর অর্ধেক অংশ, আবার এবি হচ্ছে বিডি জে এর অর্ধেক অংশ। তাহলে একটু দেখো সবাই, একটা জে এর যে অর্ধেক অংশ থাকে, সরি একটা ব্যাসের যে অর্ধেক অংশ থাকে, একটা ব্যাসের যে অর্ধেক অংশ ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা ব্যাসার্ধ বলি। ওকে, তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ কোনটা কোনটা, এবি, এডি, এডি এবং বিডি এবং এবি, এডি এবং এবি, এই দুটো হচ্ছে তোমার এখানে ব্যাসার্ধ। তো এখন দেখো তো আমার এই ব্যাসার্ধটা এবং এই ব্যাসার্ধটা একই বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ, তো এখন আমাদের একটা কথা তোমরা নোট
লিখে রাখো যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমি কি বলতে পারি, ওই কথা অনুসারে এই যে এডি এবং এবি এই দুটা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা পরস্পর কি হবে স্যার, এরা পরস্পর সমান হবে। তো এখানে যদি আমি আরেকটা ব্যাসার্ধ আঁকি, ধরো এটা আমার এক্স ব্যাসার্ধ, এটা ধরো আমার ওয়াই ব্যাসার্ধ, এটা ধরো আমার জেড ব্যাসার্ধ, তো এরা পরস্পর কি হবে স্যার, এরা পরস্পর সমান হবে। তো আমি এখানে ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। মূল কথাটা কি, মূল কথা হচ্ছে একই বৃত্তে যে ব্যাসার্ধগুলো থাকে তারা পরস্পর কি হয়, তারা পরস্পর সমান হয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী বেসিক। এরপর একটা গুরুত্বপূর্ণ বেসিক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ওইটা হচ্ছে তোমাদের বইয়ে উপপাদ্য 17 আছে না বাচ্চারা, তোমাদের বইয়ের উপপাদ্য 17 আছে না, ওই উপপাদ্য 17 এর বিপরীত একটা উপপাদ্য আছে। ওই উপপাদ্যটা একটু আমাদেরকে বুঝতে হবে এই উপপাদ্য 18টা প্রমাণ করার জন্য। ঠিক আছে, তো ওই উপপাদ্যটা কিরকম ভাইয়া, খুব সহজে বলতেছি, দেখো প্রমাণটা লাগবে না, শুধুমাত্র ওই উপপাদ্যটার সার নির্যাসটা যেটা আছে, ওই উপপাদ্যটা যা বুঝাইছে তা বুঝলেই হবে। ঠিক আছে, ধরো আমার এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরো ও। তো ওই উপপাদ্যতে কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস বাদ দিয়ে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে অথবা সমদ্বিখণ্ডিত করে। আবার বলতেছি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে অথবা সমদ্বিখণ্ডিত করে। তো এখন আসো, আমরা ধরো এইটাকে তোমার বৃত্ত, এই বৃত্তে একটা জ্যা নিছি এবি। এখন এই এবি জ্যাটা কিন্তু তোমার কি নয়, এবি জ্যাটা কিন্তু তোমার ব্যাস নয়। ওকে, কি বলতেছে ভাইয়া, এই এবি জ্যাটা কিন্তু তোমার কি নয়, ব্যাস নয়। এখন কেন্দ্র হতে এবি জ্যার উপর ভাই একটা কি আঁকছি, ভাই একটা লম্ব আঁকছি। ভাইয়া কি করছি, এই যে কেন্দ্র হতে এবি জ্যার উপর একটা লম্ব আঁকছে এবং এই লম্বটার নাম দিয়ে দিচ্ছি ধরো ওডি। ওকে, তো এখন আমরা কি বলতে পারি, এই বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন একটা জ্যায়ের উপর যে লম্বটা আঁকছি, এই লম্বটা এই জ্যাটাকে সমান 2টা ভাগে ভাগ করছে, সমান 2টা ভাগে ভাগ করছে অথবা সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা ওই কথার অনুসারে কি লিখতে পারি স্যার, AD ইকুয়াল টু BD। ঠিক আছে, তো গদ্যটা ভাই আবার বলতেছি, যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস বাদে, ধরো আমাদের এটা একটা ব্যাস, এই জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে না, ধরো এক্স ওয়াই একটা জ্যা আছে, এই জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে না, তো এটা হচ্ছে আমার ব্যাস হবে আর কি। তো ব্যাস বাদ, ব্যাস হচ্ছে এক প্রকার যে ব্যাস বাদে কেন্দ্র হতে যে কোনো একটা জ্যার উপর যদি লম্ব আঁকা হয়, ওই লম্বটা ওই জ্যাটাকে সমান 2টা খণ্ডে কি করে ভাগ করে। এটা হচ্ছে তোমার বইয়ের উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যের যে মূল কথা ওইটা। আশা করি বুঝতে পারছো, এবং এই কনসেপ্টটা আমাদের হচ্ছে এই উপপাদ্য 18টা প্রমাণ করার জন্য লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এই বেসিক গুলো থাকলে আমরা প্রমাণ করতে পারবো। চলো আমরা আমাদের আজকে ক্লাসটা সামনে আগাই। এরপর আসে বিশেষ নির্বাচন। তোমাকে সাধারণ নির্বাচন কি বলছে দেখো স্যার, বিশেষ নির্বাচন জিনিসটা কি, বিশেষ নির্বাচন হচ্ছে, বিশেষ নির্বাচন হচ্ছে তো আমাদের তোমার সাধারণ নির্বাচন হচ্ছে প্রশ্নটা, আমরা প্রশ্ন কি সাধারণ নির্বাচন বলি। এখন প্রশ্নে তোমাকে যা যা বলা হয়েছে ওইসব দিক নির্দেশনা অনুসারে তুমি কি করবা, একটা চিত্র আঁকবা। এখন প্রশ্নে যা বলা হয়েছে ওইসব দিক নির্দেশনা ফলো করে তুমি যে চিত্রটা আঁকছো এবং আঁকার সময় তুমি যা যা করছো তার বিবরণী হচ্ছে বিশেষ নির্বাচন। আবার বলতেছে, প্রশ্নের দিক নির্দেশনা অনুসারে চিত্র আঁকতে গিয়ে তুমি যা যা করছো তার বর্ণনাই হচ্ছে বিশেষ নির্বাচন। ঠিক আছে, এখন আসলে বিশেষ নির্বাচনটা কি দেখো, তোমার প্রশ্নের ভাইয়া, প্রশ্নের ভাইয়া কি বলছে দেখেন তো, আপনাকে বৃত্তের কথা বলছে না সবার আগে। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি হচ্ছে আপনার সবার আগে একটা কি লাগবে, একটা বৃত্ত লাগবে। আর কি কি লাগবে, যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী, তাহলে সমান সমান 2টা যে লাগবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে আমরা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আপনার ও। ঠিক আছে, এবং এই বৃত্তটাতে ভাইয়া 2টা যে আঁকতেছি, এই জায়গাটার নাম দিয়ে দিলাম হচ্ছে এবি, আর এজি এটা নাম দিয়ে দিলাম তাহলে হচ্ছে সিডি। ওকে, তাহলে আমরা আমাদের বিশেষ নির্বাচনে কি লিখতে পারি দেখেন, মনে করি
আমাদের কিন্তু প্রমাণটা অনেক সহজ, একদম সহজ। প্রমাণটা কিন্তু একদম সহজ। একটু সবাই খেয়াল করে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত যা সমান সমান যে, যা সমান সমান যে দ্বয় যথাক্রমে কোনটা কোনটা স্যার? এই যে এ বি এবং সিডি, এ বি এবং সিডি। ওকে, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে আপনার এই যে এ বি এবং সিডি আছে না, এই দুটো যে হচ্ছে কেন্দ্র হতে সমান দূরত্বে অবস্থিত। তো বিষয়টা কি বোঝায়? ধরেন আমি একটা বৃত্ত আঁকি, ধরুন আপনার এটা একটা বৃত্ত, তো তো এটা হচ্ছে আমার কেন্দ্র, তো এটা একটা যে আছে, এটা একটা যে আছে। তো সমদূরবর্তী কথাটা কি বোঝায়? এই কথাটা বোঝায় হচ্ছে আপনার এই কেন্দ্র হতে এই জায়গাটা যে দূরত্ব অবস্থিত, ধরেন এই দূরত্বটা আমি ধর দিলাম কথার কথা এক্স, ঠিক আছে? আর কেন্দ্র হতে এই জায়গাটা দূরত্ব দিলাম কথার কথা আমি ধরেন ওয়াই, ঠিক আছে? কেন্দ্র হতে আমি এই জায়গাটা দূরত্ব দিলাম এক্স এবং এই জায়গাটা দূরত্ব দিলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে? আমাদের সমদূরবর্তী বলতে কি প্রমাণ করতে বলছে? সমদূরবর্তী বলতে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে হচ্ছে আপনার এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? অর্থাৎ আপনার এই জিয়াটা কেন্দ্র থেকে যতটুকু দূরে অবস্থিত, এই জিয়াটা সেম দূরত্বে অবস্থিত, এটা আপনাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো এখন আমাদের অঙ্কন লাগবে এই প্রমাণটা করার ক্ষেত্রে। স্যার অঙ্কন জিনিসটা কি? তোমার সাধারণ নির্বাচনে যেসব কথাবার্তা বলা হয়েছে অথবা যেসব মাল মশলা দেওয়া হয়েছে, ওইসব মাল মশলা অনুসারে তুমি যে চিত্রটা আঁকছো, এই চিত্র দিয়ে কিন্তু তোমার প্রমাণটা করা সম্ভব না। এখন প্রমাণের স্বার্থে তুমি কিন্তু এই চিত্রটাকে একটু এডিট করবা, একটু কাস্টমাইজ করবা, একটু নিজের মন মতো করে পরিবর্তন করবা। এখন নিজের মন মতো করে পরিবর্তন করতে গিয়ে নতুন করে যা যা তুমি অ্যাড করছো প্রশ্নের দেওয়া চিত্রে, তার বর্ণনাই হচ্ছে অঙ্কন। মানে আমরা নতুন করে যা যা আনতেছি নিজেদের প্রমাণের স্বার্থে, যা যা আনছি তার বর্ণনা আমরা কোথায় করব? তার বর্ণনা আমরা অঙ্কনের মধ্যে করব। ওকে স্যার, তো অঙ্কনটা একটু সবাই দেখেন। অঙ্কনটা হচ্ছে আমাদের এই এ বি জে এর উপরে ও কেন্দ্র হতে একটা লম্ব আঁকবো, সিডি জে এর উপরে ও কেন্দ্র হতে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? তাহলে আমরা কাজটা করে ফেলি। আমরা এ বি জে এর উপর ও কেন্দ্র হতে একটা লম্ব আঁকলাম, এই লম্বটা হচ্ছে আমাদের ধরেন ও ই, এই লম্বটা হচ্ছে ও ই। ও কেন্দ্র হতে সিডি জে এর উপর একটা লম্ব আঁকতেছি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ও এফ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ও ই আর এটা হচ্ছে আমাদের ও এফ। তাহলে ভাই কথাগুলো একটু লিখে ফেলি। আহ ও কেন্দ্র হতে, ও কেন্দ্র হতে এ বি জে এর উপর, এ বি জে এর উপর ওই লম্ব, ওই লম্ব। লেখার অবস্থা আমরা কমেন্টে, আমরা কমেন্টে বলিয়েন ভাইয়া, মানে রিপ্লাই দিব, ঠিক আছে? তারপরে ভাইয়া মুখে লেখার সময় মুখে বলতেছি, একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নিবেন আর কি। তো ও কেন্দ্র হতে এ বি জে এর উপর ওই লম্ব এবং সিডি জে এর উপর, সিডি জে এর উপর ও এফ লম্ব আঁকি এবং সিডি জে এর উপর ও এফ লম্ব আঁকি। লম্ব আঁকলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের এ ই ও, ই কোণের মান কত? 90 ডিগ্রি। সি এফ ও, এফ কোণের মান কত? 90 ডিগ্রি। এবং সিডি জে, এই জেড এর উপরে ও এফ লম্ব আঁকি, ও এফ লম্ব আঁকি, ঠিক আছে? লাস্টে এরপরে কি লিখবেন আপনারা? ও কমা এ, সি, সি কমা ও যোগ করি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, ঠিক আছে? তো এটাকে আমরা লিখে দিন এ কমা ও এবং ও কমা সি যোগ করি। তো আমাদের মোটামুটি এগুলোই হচ্ছে বিশেষ নির্বাচন এবং এবং অঙ্কন, ঠিক আছে? আমাদের এরপর আসেন প্রমাণ। প্রমাণটা আমাদের বিশেষ নির্বাচন এবং প্রমাণে যতটা সময় গেছে তার চেয়েও ইজি হচ্ছে আমাদের প্রমাণটা। ভাইয়া খুব সহজ ইনশাআল্লাহ প্রমাণটা আমাদেরকে বুঝে দিচ্ছি, আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন, আপনারা ক্লাসটা কিন্তু কন্টিনিউ করবেন, ঠিক আছে?
আর যাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আর ক্লাসটা কিন্তু অবশ্যই নোট করবা। যারা নোট না করে শুধু ক্লাসটা দেখে যাচ্ছ তারা কিন্তু লং রানে একটু ক্ষতিগ্রস্ত হবা। ঠিক আছে, তাহলে আসলে আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণের আমাদের 1 নম্বর ধাপটা সবাই একটু খেয়াল করো। প্রমাণের 1 নম্বর ধাপটা সবাই একটু খেয়াল করো। আমরা প্রথমে কি করছি, আমরা করছি হচ্ছে অঙ্কনে এবি যে এর উপর ওই লম্ব আঁকছি, সিডি যে এর উপর ও এফ লম্ব আঁকছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। এটা বলা যায় না? কোন লজিকে বলতেছি? অঙ্কন অনুসারে বলতেছি। তো কথাটা একটু বলে দাও না, কথাটা একটু বলে দাও না। এখানে বলো কি অনুসারে? অঙ্কনানুসারে। ঠিক আছে, অঙ্কনানুসারে কথাটা বলছি। আমার ওই লম্ব এবি, ও এফ লম্ব হচ্ছে সিডি, কথাটা একটু বলে দিলাম। ওকে, আচ্ছা। তো এখন আসো ভাইয়া, ক্লাসের শুরুতে একটু উপপাদ্য বলছি না তোমাদের? বইয়ের বইয়ের উপপাদ্য 17-এর বিপরীত উপপাদ্য, যে বৃত্তের ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমাদের এখানে ক্ষেত্রে একটু সবাই দেখো, ধরো আমার এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস, বাদে কোনো একটা জে। তো ধরো এটার নাম হচ্ছে এবি, আর এটা হচ্ছে ও কেন্দ্র। তো ও কেন্দ্র থেকে এবির উপরে ভাই একটা কি করছি, ভাই একটা হচ্ছে লম্ব আঁকছি। লম্বটার নাম ধরো ওই। তো এখন এই লম্বটা এই এবি জ্যাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে। তাহলে এই ভাগ এবং এই ভাগ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমি কি বলতে পারি, এই ভাগের নাম কি, এই না, এই ইকুয়াল টু এই ভাগের নাম কি, বিই। সেম ভাবে এই এই অংশের জন্য বলা যায়, ভাই এখানে একটা যে আঁকছি, কেন্দ্র থেকে এখানে এর উপর একটা লম্ব আঁকছি ও এফ, এটার নাম হচ্ছে সিডি। তাহলে এই লম্বটা এই জেটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে। তো আমরা কি বলতে পারি, সি এফ ইকুয়াল টু ডি এফ। ওকে, তো আমরা কথাটা হচ্ছে এখানে লিখতে পারবো। আমরা কথাটা একটু এখানে লিখে দেখো, কথাটা কি হবে, যে এ ইকুয়াল টু বিই, এ ইকুয়াল টু বিই এবং সিএফ ইকুয়াল টু ডিএফ, এবং সিএফ ইকুয়াল টু ডিএফ। কথা বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে দেখো ভাই এখানে কি বলছি, আমাদের এই যে এই অংশটা এবং এই অংশটা পরস্পর সমান, এই অংশটা এবং এই অংশটা পরস্পর সমান। কোন লজিক অনুসারে যে বলছিলাম, কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তুমি একটু কথাটা লিখে দিও, ভাই মুখে মুখে বলতেছি, যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার বলতেছি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তো এখন আসো আমরা কি প্রমাণ করতে পারছি, আমরা প্রমাণ করতে পারছি হচ্ছে এইটা এবং এইটা পরস্পর সমান, অর্থাৎ এ ইকুয়াল টু বিই, এ ইকুয়াল টু বিই। তার মানে হচ্ছে আমার এই এইটা বি এর অর্ধেক না? এই যে দেখো এই এর ইকুয়াল টু বিই, তার মানে হচ্ছে আমার দুইটা এই মিলে, অথবা আমি যদি দুইবার এই যোগ করি, আমরা কি পাবো স্যার, বিটা পাবো না? বিটা পাবো না? ঠিক আছে, মানে হচ্ছে তুমি এই এবং বি যোগ করো না, যোগ করলে হচ্ছে তুমি কি পাচ্ছ, এই এবং বি যোগ করলে তুমি কি পাচ্ছ, এবি বি পাচ্ছ না? এই এবং বি যোগ করলে এবি পাচ্ছ না? তো এখন বি এর বদলে এই বিটাকে এই দ্বারা রিপ্লেস করো না। কেন? কারণ হচ্ছে এই দুটো অংশ পরস্পর সমান, ওই সমান সমান যে সমাধি, সরি, কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো যে অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমান দুইটা অংশ ভাগ করে, ওই লজিকে হচ্ছে আমরা বি কে এই দিয়ে রিপ্লেস করছি। তো এখন এখানে কি হয়েছে, টু এ ইকুয়াল টু এ বি। তো এখান থেকে লিখতে পারি টুটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু হাফ এ বি হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই এইটা এ বি এর অর্ধেক। সেম ভাবে আমরা এই অংশ এটা বলতে পারি, যে কি বলতে পারি স্যার, আপনার এই সি এফটা ডি সিডি এর অর্ধেক, অর্থাৎ সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি। ওকে, আশা করি এই ক্যালকুলেশনটা বুঝছো। তো আমরা কি ওইখান থেকে দিতে পারি স্যার, সুতরাং এ ইকুয়াল টু হাফ এ বি এবং সিএফ ইকুয়াল টু হাফ
সিডি। ঠিক আছে। আচ্ছা, তো এরপর আসো আমাদের এটা হচ্ছে আমাদের প্রমাণের ধাপ 1। আমরা চলো প্রমাণের, এটা হচ্ছে আমাদের প্রমাণের ধাপ 1। আসো আমরা প্রমাণের ধাপ 2 তে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের প্রমাণের ধাপ 2। প্রমাণের ধাপ 2 আমরা কি লিখতে পারি দেখো তো। আমরা এই চিত্রটা যখন আঁকছিলাম প্রশ্নে কি বলছিল স্যার, সমান সমান যে বলছিল না, তার মানে হচ্ছে আমরা এখানে যে ধরে যে আঁকছি এটা পরস্পর কি পরস্পর সমান না। তো ওই লজিকে ভাই আমরা কি বলতে পারি, বি ইকুয়াল টু সিডি, এবি ইকুয়াল টু সিডি আমরা বলতে পারি। কারণ হচ্ছে আমরা এবি একটা যে সিডি একটা যে আমরা আঁকার সময় হচ্ছে এবি এবং সিডি পরস্পর দুইটা সমান সমান যে হিসেবে আঁকছিলাম। তো এবি এবং সিডি পরস্পর কি স্যার, পরস্পর সমান যে। ওকে, তো কথাটা লিখতে হবে না এবি ইকুয়াল টু সিডি, মানে আমাদের প্রশ্ন অনুসারে আর কি। ওকে, তোমরা চাইলে প্রশ্ন অনুসারে লিখতে পারো এবি এবং সিডি হচ্ছে পরস্পর সমান যে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে উভয় পাশে হাফ গুণ করবো। যে হ্যাঁ আমি কেন এদিকে আসবে না? আচ্ছা, একটু আস্তে কথা বলি। আচ্ছা দেখো আমাদের এখানে এবি এবং সিডি হচ্ছে পরস্পর দুইটা সমান যে আমরা এখন উভয় পাশে হাফ গুণ করতেছি। তাই আমাদের এখানে বাম পাশে আমরা হাফ গুণ করতেছি, ডান পাশেও আমরা হচ্ছে হাফটা গুণ করছি। ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে দেখো তো হাফ এবি এর মান কোনটা দেওয়া আছে, এই দেওয়া আছে না। সেম ভাবে হাফ সিডি এর মান কত দেওয়া আছে স্যার, সিএফ দেওয়া আছে না। তাহলে আমরা এখানে হাফ এবি কে এই দ্বারা রিপ্লেস করতে পারি না। তাহলে আমরা হাফ এবি এর বদলে কি লিখতে পারি, হাফ এবি এর বদলে কি লিখতে পারি, এই লিখতে পারি। এবং হাফ সিডি এর বদলে কি লিখতে পারি, সিএফ লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে যদি আমরা 1 নম্বর দিয়ে দিই, এটা যদি আমরা এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, তো আমরা এখানে কি লিখতে পারি, 1 নং হতে 1 নং হতে কথাটা আমরা লিখতে পারবো। কত বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসো আমরা প্রমাণের 3 নম্বর ধাপে চলে যাই। আমি একটু কথাটা লিখে রাখতেছি এখানে a ইকুয়াল টু সিএফ, a ইকুয়াল টু সিএফ। আপনারা এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দেন, আমাদের একটু প্রমাণ করতে সুবিধা হবে। a ইকুয়াল টু সিএফ, a ইকুয়াল টু সিএফ। আমরা প্রমাণের 3 নম্বর ধাপে চলে যাই। আচ্ছা, তো আসেন আমাদের প্রমাণের 3 নম্বর ধাপটা আমরা একটু দেখি। আপনার এখানে হচ্ছে আমাদের প্রমাণের 3 নম্বর ধাপে আমরা এই যে এ ও ই এবং সি ও এফ, অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজটা আমরা কাজ করব। ঠিক আছে। আমাদের প্রমাণের 3 নম্বর ধাপে আমরা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি স্যার, আমাদের ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সিও এফ এ, এফ এ কি লিখতে পারি দেখেন তো আমাদের এখানে, এই যে দেখেন তো আপনার এ ও ইকুয়াল টু সিও লিখতে পারি আমরা, এ ও ইকুয়াল টু সিও। এ ও ইকুয়াল টু সিও কেন, কারণ হচ্ছে দেখেন ভাই কিন্তু আমাদের ক্লাসের শুরুতেই বলছি যে একই বৃত্তের যারা ব্যাসার্ধ তারা কিন্তু সমান হয়। তো আমাদের এই যে এ ও এবং এই যে ও সি, এই দুটাই কিন্তু আমার একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে আমার এ ও এবং ও সি, এই দুটাই কিন্তু আমার একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ গুলা সমান হয়, এই লজিকে আমরা কি লিখছি, এ ও ইকুয়াল টু সি ও। এটা কিন্তু আমাদের একটু এখানে লিখে দিতে হবে যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমার এ ও এবং সি ও সমান হয়েছে। এখানে লিখবো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে। তো আমি সেটা একটু আপনাদেরকে বুঝাই বলি। ধরেন আপনার এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরেন এইটা ও ই, ধরেন এইটা ও এফ, ধরেন এইটা ও এ, ধরেন এইটা ও বি। তো এরা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ বলে, বুঝতে দেখেন এরা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা পরস্পর সমান। অর্থাৎ আপনার এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও ই ইকুয়াল টু ও এফ। ঠিক আছে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা পরস্পর সমান। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমাদের এই বাহু ইকুয়াল টু এই বাহু ভাই আমরা প্রমাণ করতে পারছি। এরপর আসেন আমরা এরপর আসেন আমরা
একটু আগে প্রমাণ করলাম না আমাদের ইকুয়াল টু সিএফ, তো আমরা ওইটা লিখতে পারি, আচ্ছা দেখেন, তো আমরা অঙ্কনে কি বুঝছিলাম, আমরা আমাদের এই জেডের উপরে ও ই লম্ব আঁকছি না, এবং জেডের উপর ও এফ লম্ব আঁকছি না। হ্যাঁ, তো এখন লম্ব আঁকলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? তো ওই লজিকে আমরা কি বলতে পারি স্যার, আপনার ই কোণের মান 90 ডিগ্রি এবং এফ কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এই এ ও ই ত্রিভুজের ই কোণের মান 90 ডিগ্রি, আবার সি ও এফ ত্রিভুজের এফ কোণের মান 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে আপনার ওই লম্ব এ বি, ও এফ লম্ব সি ডি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এ ই ও, কোণ এ ই ও ইকুয়াল টু কোণ সি এফ ও, ইকুয়াল টু কোণ সি এফ ও ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে আপনার ওই লম্ব এবি, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি। স্যার বুঝতে পারছে সবাইকে? আচ্ছা, এরপর আসেন আমরা কি প্রমাণ করছি 2 নম্বর সমীকরণে, এই যে a ইকুয়াল টু সিএফ, এটা প্রমাণ করছে না? তো আমরা এটা লিখে দিই। তো আমাদের a কিন্তু এই ত্রিভুজটা একটা বাহু, সিএফ কিন্তু এই ত্রিভুজটা একটা বাহু। তো ওই কথাটা ভাইয়া লিখে দিই আমরা, a ইকুয়াল টু সিএফ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম, আমাদের এই চিহ্নটা হচ্ছে সর্বসময়ের চিহ্ন, ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। কোন লজিকে? এই যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে একটু লিখে দিও। হ্যাঁ, তো এখন আসেন স্যার সর্বসম বিষয়টা কি আসলে, মানে আসলে কি বুঝাই? ধরেন আমি বলছি হচ্ছে আমার বাম হাত এবং ডান হাত হচ্ছে পরস্পর সর্বসম। তো এটা আসলে কি বুঝায়? আমি যদি বাম হাতের উপরে ডান হাতটা বসাই, এই ক্ষেত্রে এটা পরস্পর খাপে খাপে মিলে যাবে। দেখছেন এখন খাপে খাপে মিলে গেছে না? তাই আমি কি কমেন্টস করতে পারি? আমার বাম হাত এবং ডান হাত পরস্পর সর্বসম। অর্থাৎ সর্বসম শব্দটা বোঝায় হচ্ছে আমরা যদি একজনকে আরেকজনের উপর বসাই দিই, একজনকে যদি আমরা আরেকজনের উপর বসাই দিই, তারা একদম খাপে খাপে বসে যাবে অথবা খাপে খাপে মিলে যাবে। ধরেন আমাদের এই এটা হাতটা দেখতে এরকম লাগতেছে, এক্ষেত্রে কিন্তু আমরা একজন আরেকজনের উপর বসানোর পর, আমরা একজনকে আরেকজনের উপর বসানোর পর দেখেন তো খাপে খাপে মিলে নাই, এই অংশটা কিন্তু বাইরে আছে। আবার আমি যদি চিত্রটা এরকম করি, এই অংশটা কিন্তু বাইরে আছে। তো আমরা এই লজিকে কি বলতে পারি? আমার এই হাত দুইটা পরস্পর সর্বসম হয় নাই। কেন? কারণ এরা হচ্ছে খাপে খাপে বসে নেই, মানে সর্বসময়ের মূল কনসেপ্টটা হচ্ছে এর পরস্পর খাপে খাপে বসে যাবে। অথবা আমি যদি একটু আপনাকে বলি, ধরেন আমার আমার এই ডাস্টারটা কিন্তু আমার এই হাতের সাথে খাপে খাপে বসে নাই। দেখছেন উপরে একটু খালি আছে, এদিকে একটু খালি আছে, এদিকে একটু খালি আছে। ঠিক আছে, মানে আমার সর্বসম। তাহলে আমি কি বলতে পারি? এই ডাস্টার এবং আমার এই হাত সর্বসম না। ওকে, তো আমি যদি একটু দেখাই, আমার এই সবুজ মার্কারটা এবং এই কালো মার্কারটা কিন্তু পরস্পর সর্বসম। কেন? একজনের উপর যদি বসাই, একজনকে যদি আমি আরেকজনের উপর বসাই, এরকম একদম খাপে খাপে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সর্বসময়ের মূল কনসেপ্টটা হচ্ছে আমরা একজনকে আরেকজনের উপর বসালে খাপে খাপে মিলে যাবে। ঠিক আছে, এখন দুইটা ত্রিভুজকে যদি আপনি সর্বসম প্রমাণ করতে চান, অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সাথে সমান প্রমাণ করলেন, এবং একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ ত্রিভুজের যে কোনো একটা কোণের সাথে সমান প্রমাণ করলেন। ঠিক আছে, আবার বলতেছি ভাইয়া, সর্বসম কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, এটা প্রমাণ করার জন্য অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ, ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান, এটা প্রমাণ যদি করতে পারেন, তখন আপনি কমেন্টস করতে পারবেন হচ্ছে আপনার এই ত্রিভুজ ইকুয়াল এই ত্রিভুজ সর্বসম। দেখেন এই ত্রিভুজের এই দুইটা বাহু, এই ত্রিভুজের এই দুইটা বাহুর সমান, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান। ওকে, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, এই ত্রিভুজের একটা কোণ, এই ত্রিভুজটার একটা কোণের সমান। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা পরস্পর সর্বসম। আমরা যদি এই ত্রিভুজের উপর এই ত্রিভুজটাকে খাপে খাপে বসাই দিই,
ওই ক্ষেত্রে তারা খাপে খাপে মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এ ও ই ত্রিভুজ সর্বসম সি ও এফ। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আমাদের হচ্ছে এই ত্রিভুজটা এই বাহুটা হচ্ছে এই বাহুর সমান। ওকে, এই ত্রিভুজটার এই বাহুটা এই বাহুর সমান। অবশিষ্ট যে বাহুটা আছে ওই, এটাও কি হবে, ও এফ এর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি স্যার, ওই সমান ও এফ। বিষয়টা অনেকটা কিরকম, একটা ত্রিভুজের দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহুর যদি কি হয়, সমান হয়, তাহলে অবশিষ্ট তৃতীয় যে বাহুটা আছে, একটা ত্রিভুজের দুইটা বাহু ত্রিভুজের দুইটা বাহুর যদি কি হয়, সমান হয়, তাহলে অবশিষ্ট যে বাহুটা আছে এটাও পরস্পর কি হবে, সমান হবে। আমি যদি একটু তোমাদেরকে ডিটেইলস, আমি যদি একটু তোমাদেরকে বলি, ধরো তোমার এবিসি একটা ত্রিভুজ, এবং ডিইএফ একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটার এই দুইটা বাহু এই ত্রিভুজটার এই দুইটা বাহু এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান প্রমাণ করছো। তো লাস্টে যে বাহুটা আছে, এই বাহুটা কিন্তু অটোমেটিক সমান, এটা প্রমাণ করতে হবে না। এই দুটো বাহু যদি এই দুইটা ত্রিভুজের এই ত্রিভুজটার এই দুইটা বাহু সমান, এই ত্রিভুজের এই দুইটা বাহু যদি প্রমাণ করতে পারো, অবশিষ্ট যে বাহুটা আছে এটা যে সমান, এটা আর প্রমাণ করতে হবে না, এটা পরস্পর সমান হবেই। অর্থাৎ বিসি ইকুয়াল টু সিএফ এটা হবে, বিসি ইকুয়াল টু ইএফ এটা হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া একটা ত্রিভুজের দুইটা বাহু ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, থার্ড যে বাহুটা এটা সমান হবে। তাহলে আমাদের এই ত্রিভুজটার এই বাহুটা এই ত্রিভুজের বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের সি এর বাহু সমান। তাই লাস্ট যে বাহুটা আছে এটাও পরস্পর সমান হবে। ওই লজিকে হচ্ছে ভাই লিখছি হচ্ছে ও ইকুয়াল টু সিএফ, ও ইকুয়াল টু ও এফ। ঠিক আছে, তো ভাই আমরা এটাকে 3 নম্বর দিয়ে দিই, 3 নম্বর দিয়ে দিই। ওকে, তো এখন আসেন একটু বাংলা কথা, আমাদের প্রমাণ কিন্তু প্রায় শেষের দিকে, একটু বাংলা কথা লিখবো, দেন আমাদের প্রমাণটা শেষ। দেখেন, আপনার এই ও কেন্দ্র হতে এবি যে এর দূরত্ব কোনটা, ওই না? আবার ও কেন্দ্র হতে সিডি যে এর দূরত্ব কোনটা, ও এফ না? তাহলে আমরা কথাটা একটু লিখে দিই, দেখেন এখানে ও কেন্দ্র হতে এবি যে এর দূরত্ব, ও কেন্দ্র হতে এবি যে এর দূরত্ব হচ্ছে স্যার ওই, এবং সিডি যে এর দূরত্ব হচ্ছে কোনটা স্যার, ওএফ। ঠিক আছে, তো আমরা 3 নং হতে কি বলতে পারি স্যার, 3 নং হতে কি বলা যায়, ও ইকুয়াল টু ওএফ। অর্থাৎ 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 এবি এবং সিডি যে দ্বয়, অর্থাৎ এবি এবং সিডি যে দ্বয় কি সমদূরবর্তী, প্রমাণিত। ঠিক আছে, এই যে ওই এবং ওএফ হচ্ছে আপনার এবি এবং সিডি যে এর কেন্দ্র হতে দূরত্ব না। তো আমরা ওই এবং ওএফ কিন্তু সমান প্রমাণ করছি, এর মাধ্যমে হচ্ছে আমাদের এবি এবং সিডি যে কেন্দ্র হতে সমদূরবর্তী, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের গত 18 এর প্রমাণ। ভাইয়া যতটুকু পারি একদম ডিটেলস কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের স্টুডিওতে বেশ কয়েকবার ছোট বাচ্চা চলে আসে, আমাদের ক্লাস ভিডিওটা কয়েকবার পজ করতে হয়েছে, তার জন্য দুঃখিত। তো আশা করি এই গদ্যটা বুঝছো। ভাইয়া যতটুকু সহজে পারি এবং যতটুকু ডিটেলসে পারি উপপাদ্যটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা কিন্তু অবশ্যই উপপাদ্যটা নোট করবা। আর যদি তারপরেও তোমরা না বুঝে থাকো, ভাইয়াকে অবশ্যই প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, আর ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা। কারণ হচ্ছে তোমার এমনও অনেক ফ্রেন্ড আছে যারা কিন্তু বাসায় স্যার রাখার অথবা ভালো একটা কোচিং সেন্টারে গিয়ে প্রাইভেট পড়ার মতো সামর্থ্য রাখে না। এবং তুমি যদি ক্লাসটা শেয়ার করে দাও তোমার স্কুল এর গ্রুপ গুলাতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, মেসেঞ্জার গ্রুপ হোক, তখন দেখা যাবে হচ্ছে সে এই পদ্ধতিতে যদি তার সমস্যা থাকে সে ক্লাসটা করে এই পদ্ধতিটা কিন্তু কভার করে ফেলতে পারবে একদম ফ্রিতে। তো তুমি কারো উপকার যদি করো, আল্লাহ কিন্তু তোমার কোনো না কোনো দিকে উপকারটা করে দিবে আর কি।
ঠিক আছে? তো সবসময় একজন উপকার করার চেষ্টা করবা। আর অবশ্যই এইটা যদি বুঝে না থাকো কোনো অংশে অবশ্যই ভাইকে প্রশ্ন করবা। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসে এতটুকুই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। তো ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ।